আচ্ছা, আজ কি সেটা জয়েন করছে না? রাগনিক কিছু বলেননি তো। ও আগের সপ্তাহে বললো না যে ও কোথাও পরীক্ষা দিতে যাবে বা কিছু বন্ধুর কাছে থাকবে, এসব কিছু বলছিল। আগামীকাল কিছু পরীক্ষা আছে বলছিল, কম্পিটিটিভ তাহলে এক্সাম। একবার তাহলে আমি স্যার ফোন করছি, ওকে দেখছি। একবার জেনে নাও তো, কনফার্ম করে নাও যে জয়েন করছে কিনা, ওকে। নয়তো আমার শুরু। স্যার ও কলকাতা গেছে এক্সাম দিতে। আচ্ছা ঠিক আছে, তাহলে জয়েন করছে না তাহলে? না না স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এটা পড়ি। আচ্ছা, আগের দিন আমরা যেটা পড়েছিলাম সেটা হলো চারটা রিঅ্যাকশন পড়েছিলাম। সেটা হলো SN1 প্রাইম, SN2 প্রাইম, SNI প্রাইম আর SNI, তাই তো? আজকে আমরা যে রিঅ্যাকশনটা পড়বো সেটা হলো SNNGP, নেইবারিং গ্রুপ পার্টিসিপেশন। SN এর মানে হলো সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক উইথ নেইবারিং গ্রুপ পার্টিসিপেশন। হ্যাঁ, তো নেইবার মানে কি? নেইবার আমরা জানি, নেইবার মানে হলো পাশে, পাশে যারা থাকে তাকে বলে নেইবার। এখন এই যে নেইবারিং গ্রুপ পার্টিসিপেশনকে অনেক সময় বলা হয় অ্যাঙ্কিমেরিক অ্যাসিস্ট্যান্ট। অ্যাঙ্কিমেরিক অ্যাসিস্ট্যান্ট, যে অ্যাঙ্কিমেরিক শব্দটা আছে, এটা দুটো গ্রিক শব্দ মিলে তৈরি হয়েছে। একটা পার্ট হলো অ্যাঙ্কি, অ্যাঙ্কি মানে নেইবার, আর মেরোস, মেরোস মানে হলো পার্ট। ঠিক আছে, তাহলে নেইবারিং পার্টে কোনো যদি গ্রুপ থাকে, সে সাবস্টিটিউশন রিঅ্যাকশনে কিভাবে ইনফ্লুয়েন্স করে, সেটাই এই রিঅ্যাকশনের আমাদের পড়ার বিষয়বস্তু। তাহলে এই ধরনের রিঅ্যাকশনকে কিভাবে ডিসক্রাইব করা হয়? ডিসক্রাইব করা হয় যে যদি কোনো একটা সাবস্ট্রেট থাকে, ধরে নাও একটা সাবস্ট্রেট, আমি এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও সিরিয়াল হাইড্রোজেন, আর একটা সিম্পল একটা সাবস্ট্রেট দিয়ে এক্সাম্পল দেখাই। ধরে নাও একটা সাবস্ট্রেট আছে এখানে, আর এইখানে আছে লিভিং গ্রুপ, ঠিক আছে, আর এইখানে একটা সাবস্ট্রেট আছে জেড, যেটা তাহলে কি, এই যে আলফা কার্বনের পাশের কার্বনে মানে বিটা কার্বন আছে, এটা আবার গামা বা অন্যান্য কার্বনও থাকতে পারে। মানে রিঅ্যাক্টিং সেন্টারের কাছাকাছি যদি এমন কোনো গ্রুপ থাকে, যে গ্রুপটা কি করছে, প্রথমে এই রিঅ্যাক্টিং সেন্টার যেখান থেকে লিভিং গ্রুপ বেরোচ্ছে, আলফা কার্বনে অ্যাটাক করে ফার্স্ট স্টেপে কি করছে, লিভিং গ্রুপকে বের করে দিচ্ছে। বের করে একটা ইন্টারমিডিয়েট একটা কম্পাউন্ড তৈরি করছে, এবং দেন এই স্টেপে যদি নিউক্লিওফাইল অ্যাটাক করে, it can attack from this side also, or it can attack from this side also. তার ফলে আমার একটা সাবস্টিটিউশন হচ্ছে। ঠিক আছে, এখানে জেড আবার ফিরে এলো, এখানে এনইউ, এটা একটা প্রোডাক্ট হতে পারে, বা
এই কার্বনে NU অ্যাটাক করছে এবং এই কার্বনে জেড। তাহলে কি বলছে, it describes a nucleophilic substitution in which an atom or functional group within the substrate, মানে সাবস্ট্রেটের মধ্যে এমন একটা গ্রুপ আছে act as an intramolecular nucleophile। মানে কি, এমন একটা গ্রুপ আছে সাবস্ট্রেট কাছে যেটা ইন্ট্রামলিকুলার। আমরা দুটো টার্ম জানি, ইন্ট্রা আর ইন্টার। ইন্ট্রা মানে উইদিন দ্য মলিকুল, আর এটা হলো ইন্টার মানে কি, আউটসাইড মানে মলিকুলার পার্ট নয় এটা। তাহলে কি করছে, এমন একটা সাবস্ট্রেট আছে যেখানে লিভিং গ্রুপ এবং আরেকটা গ্রুপ আছে নেইবারিং পজিশনে যেটা ইন্ট্রামলিকুলার সাবস্টিটিউশন করছে, ঠিক আছে। তার ফলে যদি আমার রিঅ্যাকশনের রেট চেঞ্জ হচ্ছে, সেটাকে আমরা বলবো নেইবারিং গ্রুপ পার্টিসিপেশন, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এমন একটা সাবস্ট্রেট আছে যে সাবস্ট্রেটের লিভিং গ্রুপ ক্যারিং কার্বনের পাশাপাশি এমন একটা গ্রুপ আছে যেটা ইন্ট্রামলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করে ফার্স্ট স্টেপে লিভিং গ্রুপকে বের করে দিচ্ছে এবং দেন সাবসিকুয়েন্ট স্টেপে নিউক্লিওফাইলের অ্যাটাক হচ্ছে। এর ফলে দেখা গেছে যে রিঅ্যাকশনের রেট ফাস্ট হচ্ছে। এই পার্টটাকে বলা হচ্ছে, এই রিঅ্যাকশনটাকে বলা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন উইথ নেইবারিং গ্রুপ পার্টিসিপেশন। তাহলে এইসব রিঅ্যাকশনের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, ঠিক আছে। তার আগে মেকানিজমটা পড়ি। মেকানিজমটা একটু আগে আমি বললাম কিরকম। স্টেপ 1 ইজ দ্য ইন্ট্রামলিকুলার রিং ক্লোজার। তাহলে একটা ধরনের নেইবারিং গ্রুপ জেড আছে, LG মানে লিভিং গ্রুপ, এবং তার পাশে একটা সাবস্ট্রেট আছে জেড, ধরে নাও জেড এর উপরে লোন পেয়ার আছে। সে কি করেছে, এই জেড তার লোন পেয়ার দিয়ে লিভিং গ্রুপের রেয়ার পজিশনে মানে 180 ডিগ্রি অপোজিটে অ্যাটাক করছে। তাহলে এই স্টেপটা হলো কি রকম অ্যাটাক, এটা হলো ইন্ট্রামলিকুলার SN2 টাইপ অ্যাটাক, তাই তো। তাহলে এই স্টেপে লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, দেন কি তৈরি হচ্ছে, একটা সাইক্লিক ইন্টারমিডিয়েট, ঠিক আছে। নেক্সট স্টেপে কি হচ্ছে, নেক্সট স্টেপে এই সাইক্লিক ইন্টারমিডিয়েটটাতে নিউক্লিওফাইল অ্যাটাক করছে। আমরা দেখিয়েছিলাম একটু আগে, নিউক্লিওফাইল দুটো ওয়েতে অ্যাটাক করতে পারে। এটাকে ধরে নাও আমি বলছি পাথ এ, আর এটাকে বলছি আমি পাথ বি। পাথ এ তে যদি নিউক্লিওফাইল অ্যাটাক করে তাহলে কি হবে, কি প্রোডাক্ট তৈরি পাবো আমরা এখানে। পাথ এ তে অ্যাটাক করছে তাহলে নিউক্লিওফাইল এখানে এলো, এখানে এলো জেড। আর যদি পাথ বি তে অ্যাটাক করে, পাথ বি তে নিউক্লিওফাইল অ্যাটাক করছে এখানে NU, আর এখানে আছে জেড। দিস ইজ দ্য মেকানিজম, মানে ইজিয়েস্ট ওয়েতে মেকানিজম। এবার এখানে দেখো দুটো জিনিস আমি বলেছি, ফার্স্ট স্টেপে বলছি ফার্স্ট ইনভার্সন, আর সেকেন্ড স্টেপে বলছি সেকেন্ড ইনভার্সন, মানে নেট রিটেনশন। এই পার্টটা বোঝার জন্য আমাকে একটা কাইরাল সাবস্ট্রেট নিয়ে শুরু করতে হবে, ঠিক আছে। আমি কাইরাল সাবস্ট্রেট নিয়ে এর এক্সাম্পলটা বোঝাচ্ছি যে কি হচ্ছে। ধরে নাও এমন একটা সাবস্ট্রেট নিয়েছি, সাবস্ট্রেটের নাম হলো R2-bromopropanoate। R2-bromopropanoate, তাহলে প্রোপানোয়েট মানে কি, প্রোপানোয়িক অ্যাসিডের প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে প্রোপানোয়িক অ্যাসিডের
ও মাইনাস, ঠিক আছে, আর এখানে ধরে নাও CH3 গ্রুপ আছে, এখানে আছে হাইড্রোজেন, আর এখানে আছে ব্রোমিন। তাহলে 1 2, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, 2 ব্রোমো প্রোপানয়েড, প্রোপানিক অ্যাসিড, ঠিক আছে। আর বলছি কেন, ব্রোমিন 1 নম্বর ইয়ে পাবে, প্রায়োরিটি পাবে, কার্বক্সিলিক অ্যাসিড 2 নম্বর প্রায়োরিটি, আর CH3 3 নম্বর প্রায়োরিটি। যেহেতু হাইড্রোজেনটা কি আছে, ব্যাক অফ দা প্লেন আছে, তাহলে 1 2 2 2 3, তাহলে সাবস্টিটিউট এর হলো কনফিগারেশন আর। একে যখন আমরা কি করছি, একে যখন আমরা ট্রিটমেন্ট করছি কি দিয়ে, অ্যাকুয়াস Ag2O সিলভার অক্সাইড দিয়ে। অ্যাকুয়া সিলভার অক্সাইড মনে রাখবে ইজ এ ভেরি উইক বেস, ঠিক আছে। সেটা কি তৈরি করে, হাইড্রোলাইজ হয়ে তৈরি করে AgOH, ঠিক আছে। এটা ভেরি ভেরি উইক বেস। তাহলে এখানে কি হচ্ছে, রিঅ্যাকশন আমরা যে প্রোডাক্টটা পাচ্ছি, সেটা ফাইনাল প্রোডাক্ট এখানে লিখি COH, ঠিক আছে, দেন হাইড্রোজেন, CH3, এই প্রোডাক্টটা ফাইনাল পাচ্ছি। তাহলে এখানে আবার আমার কি হচ্ছে দেখো, এখানে আমার কনফিগারেশনটা কি হচ্ছে, 1 2 3, 1 2 2 2 3, এখানে আবার আমি আর ফিরে পাচ্ছি। তাহলে এটা হলো রিঅ্যাকট্যান্ট, এটা হচ্ছে R2 ব্রোমো প্রোপানয়েড কে একটা উইক বেস দিয়ে আমি ট্রিট করছি। তখন কি হচ্ছে, ফার্স্ট স্টেপে এই প্রোপানয়েডের যে অক্সিজেনটা আছে ও মাইনাস অ্যাটাক করছে এই কার্বন সেন্টারটাকে। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে আমার একটা সাইক্লিক ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, ঠিক আছে। এরকম একটা ইন্টারমিডিয়েট আমার তৈরি হচ্ছে, ঠিক আছে। এখান থেকে কি বেরোচ্ছে, Br মাইনাস। তাহলে এটা ফার্স্ট SN2 অ্যাটাক। তাহলে এটা যদি ফার্স্ট SN2 অ্যাটাক হয়, তাহলে কি হচ্ছে, আমার ইনভার্সন অফ কনফিগারেশন হচ্ছে। এখন দেখো, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 1 2 2 2 3, এখন হয়ে গেল S, তাই তো। এরপরে কি হচ্ছে, তাহলে কি হচ্ছে, ফার্স্ট স্টেপে কি হচ্ছে, দ্য নেইবারিং গ্রুপ হুইচ ইজ দিস ওয়ান attacks the carbon bearing the living group by SN2 manner, intramolecular SN2 manner, leading to inversion of configuration, S হচ্ছে। সেকেন্ড স্টেপে কি হচ্ছে, এই যে সাইক্লিক ইন্টারমিডিয়েটটা তৈরি হয়েছিল, এই OH মাইনাস কি করছে, সেকেন্ড SN2 অ্যাটাক করছে। সেকেন্ড SN2 অ্যাটাক করলে কি হবে, তোমরা সবাই জানো, S থেকে কি হয়, কি প্রোডাক্ট তৈরি হয়, আর। তাহলে দুবার আমার ইনভার্সন হওয়ার ফলে কি হচ্ছে, আবার এটা এখানে একটা SN2 অ্যাটাক হচ্ছে। এটা কি রকম SN2 অ্যাটাক, ইন্টার মলিকুলার,
হচ্ছে রিটেনশন অফ কনফিগারেশন। আমার স্টার্টিং ম্যাটেরিয়াল যে কনফিগারেশন ছিল প্রোডাক্ট সেই কনফিগারেশনে ফিরে এসেছে। এই ধরনের মেকানিজমকে বলা হবে এসএমএনজিপি মেকানিজম। বোঝা গেছে? টেকনিক বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, কারো কিছু ডাউট আছে এখানে? মোনালিসা, না স্যার। মেকানিজম বুঝতে অসুবিধা নেই তো? না স্যার। আচ্ছা, ঠিক আছে। এরপরে তাহলে এই আমরা রিঅ্যাকশনের মেকানিজমটা পড়লাম। এই রিঅ্যাকশনের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি? তাহলে এই রিঅ্যাকশনের প্রথম ক্যারেক্টারিস্টিক হলো যে সিগনিফিকেন্ট রেট অ্যাক্সিলারেশন। রেটটা দেখি আমরা খুব ফাস্ট হয়ে যায়। এটার এক্সপ্লেনেশন কিভাবে করা যেতে পারে? দেখো, এটার এক্সপ্লেনেশন করতে হলে আমাদের একটু থার্মোডাইনামিক্স বুঝতে হবে। তাহলে তুমি মনে করো একটা রিঅ্যাকশন ভেসেলে দুটো রিঅ্যাকট্যান্ট নিয়েছো, ঠিক আছে? একটা রিঅ্যাকট্যান্ট হলো একটা সাবস্ট্রেট এরকম আছে, ধরুন নাও এখানে জেড আছে, এখানে এলজি আছে, প্লাস একটা নিউক্লিওফাইল নিয়েছো, ঠিক আছে? এটা তোমার রিঅ্যাকশন ভেসেল, এখানে তুমি রিঅ্যাকশনটা করছো। এইবার আমাকে বলো যে নিউক্লিওফাইল এসে এখানে অ্যাটাক করবে, সেটা ফার্স্ট হবে, না এই মলিকুলের মধ্যে একটা নিউক্লিওফাইল আছে, একটা এমন অ্যাটম বা গ্রুপ আছে যেটা নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করতে পারবে, কোনটা বেশি ফাস্ট হবে? আনোসি বলো। ধরে নাও একটা রিঅ্যাকশন চলছে যেখানে রিঅ্যাকট্যান্ট আর নিউক্লিওফাইলকে তুমি মিক্স করছো, সাবস্টিটিউশনই হচ্ছে, কিন্তু এই রিঅ্যাকট্যান্টের মধ্যে এমন একটা অ্যাটম আছে যেটা নিজে নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। তাহলে কোন অ্যাটাকটা ফাস্ট হবে? বাইরে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করছে, দেন লিভিং গ্রুপ বেরোচ্ছে, সেটা মানে পাথ এটা ফাস্ট হবে না পাথ বিটা? তোমার কি মনে হয় আনসি? আনসি, হ্যাঁ স্যার বলছি। কোনটা মনে হচ্ছে তোমাদের ফাস্ট হবে? মানে বাইরে থেকে নিউক্লিওফাইল এসে সাবস্ট্রেটটাকে অ্যাটাক করার ফাস্ট হবে, না মলিকুলের মধ্যে এমন একটা অ্যাটম আছে যেটা সাবস্ট্রেটকে অ্যাটাক করতে পারে? আমি এটা আরো সহজভাবে বলি। মনে করো একটা অন্ধকার ঘর আছে, ঠিক আছে? সেই অন্ধকার ঘরে মোনালিসা আছে আর আনসি আছে, ঠিক আছে? এবারে মোনালিসার আনসির একটা দড়ি দিয়ে, মাঝখানে একটা দড়ি দিয়ে বাঁধা আছে, কানেক্ট করা আছে, ঠিক আছে? আর অন্ধকার ঘরে ধরে নাও নাজমি অন্ধকার ঘরে ঢুকছে মোনালিসাকে খুঁজে পেতে, ঠিক আছে? এটা মোনালিসা, এটা আনসি, আর এটা নাজমি। তাহলে যেমন আমরা লুকোচুরি খেলি ধরে নাও, বা চোখ বন্ধ করে কানামাছি খোবো খেলি ধরে নাও, তাহলে কি নাজমিকে খুঁজে পেতে হবে মোনালিসাকে, আর আনসিকেও খুঁজে পেতে হবে মোনালিসাকে। কে ফার্স্ট খুঁজে পাবে? অন্ধকার ঘর মনে করো, আনসি আগে খুঁজে পাবে মোনালিসাকে না নাজমি খুঁজে পাবে? কি মনে হয় আনসি? পাথ বিটাই হবে মনে হচ্ছে। পাথ বিটাই হবে, কেন? মলিকিউলের মধ্যে যেটা মলিকুলের মধ্যে আছে, তারা কানেক্টেড, তাই না? কারণ নাজমি যখন মোনালিসাকে খুঁজতে যাবে তো গোটা রুম ঘুরে বেড়াবে, তাই না? গোটা রুম ঘুরে ঘুরে বেরিয়ে তারপর হয়তো নাজমি ওনার সাথে খুঁজে পাবে। কিন্তু আনসির তো দড়ি দিয়ে বাঁধা আছে, দুজনা কানেক্টেড করা আছে, তাহলে আনসির পক্ষে ইজি হবে মোনালিসাকে খুঁজে পাওয়া, তাই না? তাহলে কি হচ্ছে, এন্ট্রপিক্যালি আমার কি হচ্ছে, থার্মোডাইনামিক্যালি আমার প্রথম হলো প্রবাবিলিটি কার বেশি? প্রবাবিলিটি হলো জেড অ্যাটাক দেন এনইউ অ্যাটাক। তাহলে জেড অ্যাটাক করবে কারণ কি মলিকুলটা কাছাকাছি
আছে। 2 নম্বর ফ্যাক্টর হলো এন্ট্রপিক ফ্যাক্টর। এন্ট্রপিক ফ্যাক্টরটা কি? দেখো জেড যদি অ্যাটাক করে মলিকিউলকে, একটা লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, তাই না? তাহলে একটা মলিকিউল থেকে দুটো মলিকিউল তৈরি হচ্ছে, তাই না? আমার কথাটা বুঝতে পারছো আনাসি? যদি জেড অ্যাটাক হ্যাঁ, করে স্যার। তাহলে আগে একটা মলিকিউল ছিল, সিঙ্গেল মলিকিউল ছিল, এবার জেড কি করছে, এই কার্বনটাকে অ্যাটাক করছে, তাহলে কটা মলিকিউল তৈরি হলো? একটা সাইক্লিক ইন্টারমিডিয়েট তৈরি হলো প্লাস একটা লিভিং গ্রুপ, তাই না? তাহলে সিস্টেমের মধ্যে নাম্বার অফ পার্টিকেল কি হলো, বেড়ে গেল। তাহলে সিস্টেমের মধ্যে কি হবে, নেট এন্ট্রপি চেঞ্জ কি হয়ে যাবে বলো, পজিটিভ। তাহলে আমরা জানি কি, যদি এন্ট্রপি চেঞ্জ পজিটিভ হয় তাহলে রিঅ্যাকশন বেশি ফেভারেবল হয়। কিন্তু ধরো নিউক্লিওফাইলের সঙ্গে এই বাইরের নিউক্লিওফাইল অ্যাটাক করছে এই কার্বনকে, তাহলে আমার যে প্রোডাক্টটা তৈরি হবে তখন তাহলে দুটো 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 পার্টিকেল ইনভলভ হয়েছিল, রিঅ্যাকট্যান্ট প্লাস নিউক্লিওফাইল, তাহলে 2 থেকে আমার দুটোই তৈরি হচ্ছে, তাই না? তাহলে কি হচ্ছে, নেট এন্ট্রপি এই ক্ষেত্রে 0। তাহলে এই দুটো কারণের জন্য SN-NGP রিঅ্যাকশন একটু বেশি, একটু না অনেক বেশি ফাস্ট হয় কম্পেয়ার টু নরমাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। একটা হলো প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য লিভিং গ্রুপ, আর দ্বিতীয় হলো এন্ট্রপি ফ্যাক্টর। বোঝা গেছে? মানুষ বুঝতে পেরেছো? হ্যাঁ, স্যার। আর মোনালিসা? হ্যাঁ, স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে কি বলছি, intramolecular attack encounters significantly lower loss of translational entropy compared to a bimolecular SN2 collision। মানে যেটা বললাম, probability of finding the reacting center বা লিভিং গ্রুপ, এটা ইন্ট্রামলিকুলার ক্ষেত্রে বেশি হয় কম্পেয়ার টু এ বায়োমলিকুলার সিস্টেম। আর হাই ইফেক্টিভ লোকাল কনসেন্ট অফ ঠিক আছে? তাহলে এই দুটো কারণের জন্য, এন্ট্রপি ফ্যাক্টরের জন্য আর প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য অ্যাক্টিভ সেন্টার, এই দুটো কারণের জন্য আমার রেড এনহান্সমেন্ট হয় SN-NG। 2 নম্বর কি, এর কনসিকোয়েন্সটা কি? এই যে SN-NGP রিঅ্যাকশন হলে কি হয়, দুবার আমি আগেরবার দেখালাম যে দুবার আমার কি হচ্ছে, SN2 টাইপ অ্যাটাক হচ্ছে। তাহলে প্রথমবার যখন অ্যাটাক হচ্ছে তখন ইনভার্সন অফ কনফিগারেশন হচ্ছে, আবার সেকেন্ড টাইম যখন ইন্টারমলিকুলার অ্যাটাক হচ্ছে তখন কি হচ্ছে, আবার ইনভার্সন হচ্ছে। তাহলে ইনভার্সন প্লাস ইনভার্সন ইকুয়ালস টু রিটেনশন অফ কনফিগারেশন, তাই না? তাহলে আমার SN-NGP রিঅ্যাকশনে রিটেনশন অফ কনফিগারেশন হয়, লাইক SN1 না, নট লাইক SN1। SN1 এ কি হয়, রেসিমিক প্রোডাক্ট তৈরি হয়, আর এবং এস দুটো প্রোডাক্ট তৈরি হয়। আর SN2 তে কি হয়, SN2 তে হয় আমাদের ইনভার্সন অফ কনফিগারেশন হয়, আর SN-NGP তে কি হয়, রিটেনশন অফ কনফিগারেশন। ঠিক আছে? আচ্ছা, আর কি, ফরমেশন অফ সাইক্লিক ইন্টারমিডিয়েট। একটু আগে বললাম যে যখন ইন্ট্রামলিকুলার SN2 রিঅ্যাকশন হচ্ছে তখন কি হচ্ছে, যে একটা টেম্পোরারি আমার সাইক্লিক স্পিসিস তৈরি হচ্ছে। এবার কেউ যদি জিজ্ঞেস করে যে কি ধরনের সাইক্লিক স্পিসিস তৈরি হলে মানে রিঅ্যাকশনটা ফেভারেবল হবে, তাহলে সেটা হলো তুমি যে তৈরি হয় তাহলে রিঅ্যাকশনটা ফেভারেবল হয়। ঠিক আছে? আর কি ধরনের স্পিসিস, মানে জেড এর নেচারটা কি রকম হবে, এটা আমরা পরবর্তীকালে আবার পড়বো উইথ এক্সাম্পল। এই যে জেড, এটা এই যে জেড এর নেচারটা কি রকম হবে, যে গ্রুপটা ইন্ট্রামলিকুলার অ্যাটাক করছে সেটা হলো সালফার থাকতে পারে, আইজিরিডিয়াম মানে নাইট্রোজেন থাকতে পারে, হ্যালোনিয়াম মানে হ্যালোজেন থাকতে পারে, ফেনোনিয়াম মানে ফিনাইল গ্রুপ, আর অক্সোনিয়াম মানে অক্সিজেন কন্টেনিং গ্রুপ। এরকম গ্রুপ জেনারেলি, তাহলে কি কি গ্রুপ হতে পারে,
হতে পারে সালফার, হতে পারে নাইট্রোজেন, হতে পারে এক্স মানে হ্যালোজেন হতে পারে, ফিনাইল গ্রুপ হতে পারে, আর অক্সিজেন কন্টেনিং গ্রুপ হতে পারে। এই ধরনের গ্রুপ কি করে সাইক্লিক ইন্টারমিডিয়েট একটা তৈরি করে। ঠিক আছে, এটা 3 মেম্বার হতে পারে, এটা 5 মেম্বার হতে পারে, এটা 6 মেম্বার হতে পারে। ঠিক আছে, আর কি 4 নাম্বার কি বলছে, রিজিও সিলেক্টিভিটি এন্ড রিঅ্যারেঞ্জমেন্ট। যদি সিস্টেমটা সিমেট্রিক হয় তাহলে অবভিয়াসলি তোমার কোনো রিজিও আইসোমার তৈরি হবে না। তো সিস্টেমটা যদি আনসিমেট্রিক হয়, মানে যে সাইক্লিক ট্রানজিশন যদি আনসিমেট্রিক হয়, যেহেতু ওয়ে অফ অ্যাটাক দুটো হতে পারে, তাহলে রিং যদি আনসিমেট্রিক হয়, ধরো নাও এইখানে কনফিগারেশন একরকম আছে, এইখানে কনফিগারেশন একরকম আছে, তাহলে কি হবে, সেই ক্ষেত্রে আমার এই দুটো কার্বন নন ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। নন ইকুইভ্যালেন্টে অ্যাটাক হলে আমার দু রকমের আইসোমারিক প্রোডাক্ট পাবো, মানে দু রকমের রিজিও আইসোমার পাবো। ঠিক আছে, এই চারটা হলো ক্যারেক্টারিস্টিক্স অফ নেইবারিং গ্রুপ পার্টিসিপেশন সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, বোঝা গেছে? নাজমিন বুঝতে পেরেছো চারটে ক্যারেক্টারিস্টিক্স? প্রথম হলো এসএনএনজিপি তে রেট অ্যাক্সিলারেশন হয়, দ্বিতীয় হলো রিটেনশন অফ কনফিগারেশন হয়, তৃতীয় হলো সাইক্লিক ইন্টারমিডিয়েট তৈরি হয়, আর 4 নম্বর হলো যদি আনসিমেট্রিক সাবস্ট্রেট থাকে তাহলে আমার রিজিও আইসোমার তৈরি হয়। ঠিক আছে, নাজমিন বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। নেক্সট আমরা বলবো যে কি ধরনের গ্রুপ এই এসএনএনজিবি রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, মানে জেড এর নেচার কি কি হতে পারে। ঠিক আছে, তাহলে মেইনলি তিনটে ক্যাটাগরিতে আমরা এটাকে ভাগ করতে পারি। এক নাম্বার ক্যাটাগরি হলো হেটেরোঅ্যাটমস উইথ আনশেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন। লাইক কাদের বলতে পারি, ফর এক্সাম্পল হেটেরোঅ্যাটম মানে কি আদার দেন কার্বন অ্যাটম। তাহলে কি ধরনের গ্রুপ হতে পারে, সালফার হতে পারে, এসআর গ্রুপ, অর এনআর গ্রুপ হতে পারে, অর কি অক্সিজেন হতে পারে। ঠিক আছে, অর কি হ্যালোজেন হতে পারে, মানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে হেটেরোঅ্যাটম উইথ আনশেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন। তাহলে এক নাম্বার এক্সাম্পল হলো সালফার অ্যাজ এ পার্টিসিপেটিং গ্রুপ, মানে জেড যখন এসআর গ্রুপ। তাহলে সালফার কেন পার্টিসিপেট করে? তোমরা সবাই জানো সালফারের উপরে কি আছে, সালফার ইজ এন এলিমেন্ট অফ গ্রুপ বলো 6 অর গ্রুপ 16 লাইক অক্সিজেন। তাহলে সালফারের উপরে কি আছে, লোন পেয়ার আছে, যদি এসআর ধরো, তাই না? তাহলে এই লোন পেয়ারটা কি করতে পারে সালফার, ইন্ট্রামলিকুলার SN2 টাইপ রিঅ্যাকশনের জন্য ইউজ করতে পারে। নেক্সট কোশ্চেন, হোয়াই সালফার? কারণ সালফার হলো একটা বড় সাইজের একটা অ্যাটম। তার মানে কি এর যে ইলেকট্রন গুলো আছে, বাইরের কক্ষে যে ইলেকট্রন গুলো আছে সেগুলো হলো মোর পোলারাইজেবল। মানে কি এই ইলেকট্রন ডেনসিটি খুব সহজেই ডোনেট করতে পারে। তাহলে যদি এরকম পোলারাইজেবল ইলেকট্রন ডেনসিটি কন্টেনিং যদি অ্যাটম থাকে, সে নেইবারিং গ্রুপ পার্টিসিপেশনে ইনভলভ হতে পারে। ঠিক আছে, তাহলে সালফার is an exceptional neighboring group due to its high polarizability and nucleophilicity। ঠিক আছে, তাহলে এর এক্সাম্পল কি, যেখানে সালফার as a neighboring group participation reaction take part করেছে, 20 ফ্লোরোইথাইল সালফাইড কেমন দেখতে, সালফার। ঠিক আছে, এইটা ক্লোরোইথাইল সালফাইড। একে যখন আমরা কি করব, একে যখন আমরা রিঅ্যাকশন করব ওয়াটার দিয়ে, অলওয়েজ মনে রাখবে যে এই ক্ষেত্রে আমাদের যে
নিউক্লিওফাইল গুলো ইউজ করা হয় এগুলো উইক নিউক্লিওফাইল হিসেবে ইউজ করা হয়। কেন উইক নিউক্লিওফাইল ইউজ করা হয় আমরা পরে এটা পড়বো, ঠিক আছে। স্ট্রং ইউজ করলে কি প্রবলেম, তাহলে কি হয়, সালফার আমার কি আছে, লোন পেয়ার আছে, তাহলে সালফার কি করবে, ধরে নাও প্রথমে এই সেন্টারটাতে অ্যাটাক করলো, তাহলে ফার্স্ট নেইবারিং গ্রুপ পার্টিসিপেশন হলো, তাহলে কি তৈরি হবে, 1 2 and 3, তাহলে 3 মেম্বার একটা রিং তৈরি হবে, তাই না। আর সালফারের সঙ্গে কি লেগে আছে, এখান থেকে তাহলে ক্লোরিন বেরিয়ে গেল, তাহলে সালফার, এখানে Cl মাইনাস বেরিয়ে গেল, সালফার উপর প্লাস, আর কি হবে, এরকম একটা সাবস্ট্রেট থাকলো। নেক্সট হবে কি হবে, আবার ওয়াটার অ্যাটাক করবে, এখানে যখন অ্যাটাক করলো তখন কি হবে বলো, তখন এই রিংটা কি হবে, ভেঙে যাবে, ভেঙে গেলে আবার কি তৈরি হবে, মাইনাস এইচ প্লাস প্লাস এইচ প্লাস, এখান থেকে কি তৈরি হবে, OH Cl, আবার কি হবে, আবার সালফার ক্যান অ্যাটাক দিস কার্বন and again একটা সাইক্লিক ইন্টারমিডিয়েট তৈরি হবে, again আবার ওয়াটার অ্যাটাক করবে সাইক্লিক ইন্টারমিডিয়েট, আলটিমেটলি কি তৈরি হবে, আমার এরকম একটা প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে এই যে সালফার কন্টেনিং ইন্টারমিডিয়েটটা তৈরি হলো 3 মেম্বার সাইক্লিক রিংটা, একে বলা হয় এপি সালফোনিয়াম আয়ন ইন্টারমিডিয়েট, ঠিক আছে। তাহলে 3 মেম্বার সাইক্লিক রিং তৈরি হলো, ঠিক আছে। আর কি বলছে, এই রিঅ্যাকশনটা কি 10,000 টাইম ফাস্টার দেন 1 ক্লোরোপ্রোপেন, ঠিক আছে। 1 ক্লোরোপ্রোপেন মানে কি, CH3 CH2 CH2 Cl, এরকম সাবস্ট্রেটের যদি কম্পেয়ার করো, এই সাবস্ট্রেটের সাবস্টিটিউশন কম্পেয়ার করে যদি এই সাবস্ট্রেটের সঙ্গে, তাহলে আমার সালফার কন্টেনিং সাবস্ট্রেটের রেট অফ হাইড্রোলিসিস 10,000 টাইমস বেশি হয়। কেন, তার কারণ হলো এই ক্ষেত্রে আমার সালফারটা SN-NGP তে ইনভলভ হচ্ছে, বোঝা গেছে, কে বুঝতে পারোনি, শুভদীপ বুঝতে পেরেছো মেকানিজমটা, স্যার হ্যালো শুভদীপ, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এমন কি বলছে বুঝতে পারোনি মেকানিজমটা, তাহলে ফার্স্ট স্টেপে সালফার অ্যাটাক করছে এই আলফা কার্বনে, দেন ক্লোরিন বেরিয়ে যাচ্ছে, একটা সাইক্লিক রিং তৈরি হচ্ছে, 3 মেম্বার এপি সালফোনিয়াম আয়ন ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, দেন ওয়াটার নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করছে, ঠিক আছে। নেক্সট এমন এক্সাম্পল যেখানে নাইট্রোজেন টেক পার্ট করছে, কোথায় টেক পার্ট করছে, নেইবারিং গ্রুপ পার্টিসিপেশন, তাহলে সেই ক্ষেত্রে কে ইনভলভ করছে, নাইট্রোজেনের লোন পেয়ার, ঠিক আছে। লোন পেয়ার্স ইনভলভ হয়ে কি তৈরি করছে, 3 মেম্বার এজিরেডিয়াম আয়ন তৈরি করতে পারে, অর 5 মেম্বার ও 6 মেম্বার সাইক্লিক অ্যামোনিয়াম আয়নের ইন্টারমিডিয়েট তৈরি করতে পারে। তাহলে এক্সাম্পল কি, এক্সাম্পল হলো সলভোলিসিস অফ 1 ক্লোরো 2 ডাইমিথাইল অ্যামিনোপ্রোপেন, ডাইমিথাইল অ্যামিনোপ্রোপেন, নাইট্রোজেনের দুটো মিথাইল গ্রুপ, আচ্ছা। আর কি ডাইমিথাইল অ্যামিনোপ্রোপেন, 1 2 3
তাহলে প্রোপেন কি 1 2 3, তাহলে এইখানে আছে তো 1 ফ্লোরো, ঠিক আছে, 1 ফ্লোরো 2 ডাইমিথাইল অ্যামিনো 1 ফ্লোরো 2 অ্যামিনো, এখানে PH2Cl এক মিনিট দাঁড়াও। Sorry. বারবার 2 ফ্লোরো দিচ্ছি। তাহলে N CH3 CH3 1 2 2 3 ঠিক আছে, 1 ফ্লোরো। এই ক্লোরিনটা কোথায় হবে বলো তো? আচ্ছা, এটা আমি কনফিউজ করে ফেলি, সরি, এটা একটু চেঞ্জ করো। হ্যাঁ, এটাকে বলো 2 ফ্লোরো আর 1 ডাইমিথাইল, ঠিক আছে, 2 ফ্লোরো 1 ডাইমিথাইল, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? নাইট্রোজেন নাইট্রোজেন এরকম একটা সাবস্ট্রেট যদি, ঠিক আছে, এরকম যদি একটা সাবস্ট্রেট হয়, তাহলে একে যদি আমরা কি করি, এর যদি সলভোলিসিস করি, তাহলে কি হবে? ফার্স্ট স্টেপে এখানে আমার নাইট্রোজেন এবং লোন পেয়ার আছে, যে নাইট্রোজেন আর লোন পেয়ার এখানে অ্যাটাক করবে, এটা বেরিয়ে গেল। দেন এটা কি হবে? একটা 3 মেম্বার রিং তৈরি হবে, তাই না? এখানে একটা 3 মেম্বার অ্যাজিরিডিয়াম রিং তৈরি হবে, ঠিক আছে। এরপরে কি হবে? এরপরে ধরে নাও একটা যদি সলভোলিসিস যদি ওয়াটার দিয়ে করো, হাইড্রোলিসিস করো, হাইড্রোলিসিস যদি করো, তাহলে কি হবে? ওয়াটার ক্যান অ্যাটাক দিস সাইড অর ফ্রম দিস সাইড। তাহলে এটাকে যদি আমি এ পাথ বলি, এটাকে যদি বি পাথ বলি, তাহলে ওয়াটার যদি এ পাথে অ্যাটাক করে, তাহলে আমার প্রোডাক্ট কি হবে? প্রোডাক্ট হবে CH3 OH N CH3 CH3, ঠিক আছে। ওয়াটার যদি বি সাইডে অ্যাটাক করে, তাহলে কি হবে? বি পাথ দিয়ে অ্যাটাক করলে কি প্রোডাক্ট তৈরি হবে? CH3 N CH3 CH3 দেন বোঝা গেছে? আমাদের 2 আর 1 এর কনফিউশনের জন্য গোলমালটা হয়ে গেছে। তাহলে কি হচ্ছে? যখন সলভোলিসিস করব 2 ফ্লোরো 1 ডাইমিথাইল অ্যামিনোপ্রোপেন, তখন কি হবে? আমার
মিক্সচার অফ টু প্রোডাক্ট হবে। যেখানে দেখো OH গ্রুপটা কি আছে, এইখানে CH3 পাশে আছে, হ্যাঁ, 2 অল তৈরি হচ্ছে এখানে, আর এখানে কি তৈরি হচ্ছে, এখানে 1 অল তৈরি হচ্ছে। বুঝতে পারলাম? তাহলে যদি 2 ক্লোরো 1 ডাইমিথাইল অ্যামিনো প্রোপেন যদি করি আমি, তাহলে সেই ক্ষেত্রে আমার দুটো রিজিও আইসোমার তৈরি হচ্ছে। মনে হচ্ছে বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এটারও এক্সাম্পল আমরা পড়বো যখন আমরা ধরে নাও নাইট্রোজেনের বদলে যখন হ্যালোতে যাব, তখন এটার আমাদের খুব ভালো এক্সাম্পল একটা আছে, সেটা হলো যে ওই অ্যাক্টিভ যে আমরা মেসো এরিথ্রো এগুলো পড়েছিলাম না, সেরকম একটা সাবসেট নিয়ে পড়বো, তখন আমরা এটা বুঝতে পারবো। ঠিক আছে? তাহলে যে আগে আমরা পড়লাম সালফারের পার্টিসিপেশন পড়লাম, যে নাইট্রোজেনের পার্টিসিপেশন এটা চেঞ্জ করবে। ঠিক আছে? 1 ক্লোরোর জায়গায় 2 ক্লোরো করবে, হ্যাঁ, আর NN ডাইমিথাইল অ্যামিনো করবে, আর এটা 2 ক্লোরো করবে, এটা NN ডাইমিথাইল অ্যামিনো প্রোপেন করবে। ঠিক আছে? তার সাবস্টিটিউশনে আমার কম্পিটিং মানে দুই রকম রিজিও আইসোমার পাই। 3 নাম্বার ক্ষেত্রে কি দেখছি আমরা, হ্যালোজেন অলসো ক্যান পার্টিসিপেট ইন নেইবারিং গ্রুপ পার্টিসিপেশন রিঅ্যাকশন। তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে অর্ডারটা দেওয়া আছে, আয়োডিনিয়ামের সবথেকে বেশি, দেন ব্রোমোনিয়াম, দেন ক্লোরোনিয়াম। কে বলতে পারবে কেন আয়োডিনিয়াম সব থেকে বেশি কেন? বলো সাগনিক। আয়োডিন সব থেকে বেশি ভালো এনজিপি করতে পারে কেন কম্পেয়ার টু ব্রোমোনিয়াম? ব্যাক বন্ডিং এর জন্য। না, বন্ডিং এর জন্য না। আয়োডিনের আকারটাও তো অনেকটা বড়। হ্যাঁ, আকারটা বড়, তারপরে কি হবে? স্যার ওর অরবিটাল ফাঁকা থাকছে, তার থ্রু দিয়ে স্যার বন্ড গঠন করতে পারবে সহজে। দেখো তুমি এনজিপির মেকানিজমটাই ভুল বুঝছো। তাহলে এনজিপিতে কি হচ্ছে, আমার লোন পেয়ার দিয়ে অ্যাটাক করছে। লোন পেয়ার কার? জেড গ্রুপটা, তাই না? ব্যাক বন্ডিং কোথা থেকে আসছে? এখানে দুটো ফ্যাক্টর কাজ করে, একটা হলো নিউক্লিওফিলিসিটি আর একটা হলো পোলারাইজেবিলিটি। তাহলে যদি তুমি আয়োডিন আর ব্রোমিন আর ক্লোরিন এই তিনটে আমার কম্পেয়ার করো, কার পোলারাইজেবিলিটি বেশি, কার সাইজ বড়? আয়োডিনের। আয়োডিনের সাইজ বড়। তাহলে বাইরের কক্ষে যে ইলেকট্রনটা আছে সেটা কি হচ্ছে, নিউক্লিয়াসের সঙ্গে খুব বেশি ইন্টারাকশন করতে পারছে না। তাহলে ইলেকট্রনটা কি হচ্ছে, খুব সহজেই মানে মুভ করতে পারছে। তাহলে তার ডোনাটিং পোলারাইজেবিলিটি বেশি হলে কি হবে, খুব সহজে ইলেকট্রনটা ডোনেট করতে পারবে, তাই না? তার জন্য আয়োডিনের পোলারাইজেবিলিটি এবং নিউক্লিওফিলিসিটি সব থেকে বেশি কম্পেয়ার টু ব্রোমিন এন্ড ক্লোরিন। বোঝা গেছে? একটা কোয়েশ্চেন করেছিল, আয়োডিন ইজ এ গুড লিভিং গ্রুপ অ্যাজ ওয়েল অ্যাজ গুড নিউক্লিওফাইল। পড়েছো এই কোয়েশ্চেনটা? কোন শুনেছো মোনালিসা? হ্যাঁ স্যার শুনেছি। কারণ কি, আয়োডিন যেহেতু একটা বাল্কি অ্যানায়ন, তার ফলে কি হলো, তার ফলে ও ইলেকট্রনটাকে চারিদিকে ডিস্ট্রিবিউট করতে পারে। কারণ লিভিং গ্রুপটা যখন লিভ করে তখন কি নেগেটিভ চার্জ খুব ভালো ও মানে ডিস্ট্রিবিউট করে স্টেবিলাইজ করতে পারে। এটার জন্য খুব ভালো লিভিং গ্রুপ। আর কি, আয়োডিনের সাইজটা বড় হওয়ার জন্য কি এই ইলেকট্রনটা বাইরের পক্ষে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা খুব ভালো মুভ করতে পারে ডিউ টু পোলারাইজেবল নেচার অফ দিস আয়োডিন অ্যানায়ন, আয়োডাইড আয়ন। ঠিক আছে? সেই জন্য আয়োডাইড ইজ এ গুড নিউক্লিওফাইল অ্যাজ ওয়েল অ্যাজ গুড লিভিং গ্রুপ। ঠিক আছে? তাহলে এবার আয়োডিন থেকে যত তুমি উপরের দিকে যাবে, আয়োডিনের পর ব্রোমিন, ব্রোমিনের পর ক্লোরিন, তখন তুমি দেখবে এদের সাইজটা যেহেতু ছোট হয়ে আসছে, সেই জন্য এদের আয়নটা আর বেশি পোলারাইজ, মানে নেগেটিভ আয়নটা, মানে আয়োডাইডের পরে ব্রোমাইড বা তারপরে ক্লোরাইড, এরা খুব ভালো পোলারাইজেবল আর থাকছে না। সেই জন্য এদের নেইবারিং গ্রুপ পার্টিসিপেশনে ইনভলভমেন্টটা কম। ঠিক আছে? এনিওয়ে, তাহলে এর একটা রিঅ্যাকশন যেখানে আমাদের হ্যালোনিয়াম আয়ন
হ্যালোজেন নিউক্লিওফাইলিক নেইবারিং গ্রুপ পার্টিসিপেশনে টেক পার্ট করছে, সেটার আমরা একটা এক্সাম্পল আমরা দেখছি। SN-NGP তে টেক পার্ট করছে, সেটার একটা এক্সাম্পল আমরা দেখি। তাহলে একটা এক্সাম্পল হলো সলভোলিসিস অফ অপটিক্যালি অ্যাক্টিভ 3-bromo 2-butanol। ঠিক আছে, তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ হলে কি হবে, তাহলে কি ধরনের আইসোমার হবে বলো? থ্রিও না এরিথ্রিও? মোনালিসা? থ্রিও হবে। থ্রিও হবে। তাহলে তোমরা এক কাজ করো, এটা আমি পড়িয়েছি তোমাদের, তুমি একটা যে কোনো থ্রিও এনানসিওমার অফ 3-bromo 2-butanol নাও, ওটাকে নিউম্যান প্রজেকশনে করো। ঠিক আছে, নিউম্যান প্রজেকশনে করলে কি হবে? তাহলে এখানে একটা মিথাইল আছে, কি হলো কি হবে? মিথাইল হলে এখানে একটা মিথাইল আছে, তাহলে OH OH আর কি আছে? এখানে আছে ব্রোমিন আছে, আর কি আছে? এটা হাইড্রোজেন। দিস ইজ দ্য থ্রিও আইসোমার অফ 3-bromo 2-butanol। এবার একে যখন আমরা HBr দিয়ে ট্রিট করব, তখন আমি দেখতে পাবো, আমরা কি দেখতে পাচ্ছি? রেসিমিক মিক্সচার পাচ্ছি, মানে কিরকম 2R3R এবং 2S3S পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা কিভাবে হচ্ছে, মানে মেকানিজমটা পড়ি। তাহলে ফার্স্ট স্টেপে কি হয়? নেইবারিং গ্রুপ পার্টিসিপেশনে আমি কি বললাম? ফার্স্ট স্টেপে হলো যে এখানে লিভিং গ্রুপ কোনটা? লিভিং গ্রুপ হলো ব্রোমিন, সরি, লিভিং গ্রুপ ব্রোমিন নয়, ব্রোমিন টেক পার্ট করছে। লিভিং গ্রুপটা কি হলো? OH, বাট OH ইজ নট এ গুড লিভিং গ্রুপ। তাহলে যখন HBr দিয়ে যখন ট্রিট করবে, তাহলে কি হবে? এই HBr কি হবে? এই OH এই লোন পেয়ারটা হাইড্রোজেনটাকে প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে, দেন কি তৈরি করবে? OH2 প্লাস মিথাইল হাইড্রোজেন ব্রোমিন হাইড্রোজেন মিথাইল। ঠিক আছে, এবার এটা বন্ড রোটেশন করা। বন্ড রোটেশন করলে কি হবে? আমি এটা ঘুরিয়ে দিচ্ছি, OH-টাকে নিচে রাখছি, OH2 প্লাস, তাহলে এটা যদি 180 ডিগ্রি রোটেট করে, তাহলে মিথাইলটা কোন দিকে চলে যাবে আমার বলো? মিথাইলটা আমার এদিকে ঘুরে গেল। এটা থ্রিও না, এটা থ্রিও, হ্যাঁ হ্যাঁ, এটা মিথাইলটা আমার এখানে চলে গেলো, আর এখানে হাইড্রোজেন, আর এখানে ব্রোমিন, এখানে মিথাইল, আর এখানে হাইড্রোজেন। এবার কি হবে? ফরওয়ার্ড পজিশনে এটা বেরিয়ে গেল এবারে। আর ব্রোমিন কি করছে? ব্রোমিন এখানে অ্যাটাক করছে। তাহলে আবার কি তৈরি হবে? একটা সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন তৈরি হবে। কিরকম দেখতে পাচ্ছি এটা? Br এদিকে মিথাইল, এদিকে মিথাইল, এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, ব্রোমিনের উপর প্লাস। নাও কি হচ্ছে? নাও এখানে এবারে আমার একটা, ধরে নাও HBr এ Br মাইনাস এখানে অ্যাটাক করছে। ঠিক আছে, Br মাইনাস অ্যাটাক করলে আইদার দিস ওয়েতে অ্যাটাক করতে পারে, অর দিস ওয়ে অ্যাটাক করতে পারে। এটাকে যদি পাথ A বলি, এটাকে যদি পাথ B বলি, তাহলে পাথ A তে যদি অ্যাটাক করে আর পাথ B তে যদি অ্যাটাক করে, তাহলে কি হচ্ছে? পাথ A তে অ্যাটাক করলে কি হবে? যে প্রোডাক্ট আমরা পাবো, সেই প্রোডাক্টটা হলো নিচের দিক দিয়ে অ্যাটাক করছে, তাহলে Br, উপরে বন্ডটা এইভাবে খুলে গেল, Br, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে মিথাইল,
এখানে মিথাইল, এখানে হাইড্রোজেন। আর যদি বি পাশে অ্যাটাক করে তাহলে আমার কি হবে প্রোডাক্টটা? তাহলে ব্রোমিনটা উপর, এই ব্রোমিনটা খুলে গেল, তাহলে এখানে ব্রোমিন এখানে এলো, আর এখানে ব্রোমিন, তাহলে এখানে হলো মিথাইল, এটা হলো মিথাইল, এটা হাইড্রোজেন, আর এটা ব্রোমিন। বোঝা গেল? এটা পাথ বি তে অ্যাটাক করে, এটা পাথ এ অ্যাটাক করে। ঠিক আছে, এবারে এই দুটো প্রোডাক্টকে তুমি ইয়ে করো, ফিশার প্রজেকশনে নিয়ে এসো। আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ। এবার এই দুটো প্রোডাক্ট আমি ফিশার প্রজেকশনে নিয়ে আসছি, বা যদি এটাকে আমি সহজেই রাখি, শুধু এটাকে বন্ড রোটেশন করাই, তাহলে কি হচ্ছে দেখি আমরা। দিস কম্পাউন্ড ইজ ইকুয়ালস টু কি, এটাকে রোটেশন করলে বিআর কে যদি আমি নিচে নিয়ে আসি, তাহলে এই কার্বনে কোনো চেঞ্জ হবে না, কিন্তু এটাকে রোটেট করিয়েছি, তাহলে এই দিকটা হাইড্রোজেন চলে আসবে, আর এইদিকে একটা মিথাইল। এটা একটা প্রোডাক্ট পেলাম। আর এটাকে যদি আমি লিখি সেইভাবে, তাহলে কি পাচ্ছি আমি? এবার সামনের কার্বনটাকে আমি রোটেট করাচ্ছি, মিথাইল হাইড্রোজেন। তাহলে ব্রোমিনটাকে যদি আমি রোটেট করাই এখানে, তাহলে এখানে কি যদি, এখানে হাইড্রোজেন আসবে, আর এখানে কি আসবে বলো? এখানে মিথাইল। তাহলে বোধ ক্ষেত্রে আমি কি পাচ্ছি? সিও আইসোমার পাচ্ছি, সিও আইসোমার পাচ্ছি, তাই না? বুঝতে পারলাম? মনে বুঝতে পারলে এটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, বাকিটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার তোমরা এটা করো, এইটা তুমি ট্রিট করছো, ধরে নাও ইরাইথ্রো আইসোমারকে, ইরাইথ্রো আইসোমারকে, মানে কোন আইসোমারটাকে ট্রিট করছো? ইরাইথ্রো আইসোমারকে ট্রিট করছো CH3, হাইড্রোজেন, এটাকে আমি দিচ্ছি OH, এটাকে দিচ্ছি আমি Br, এটাকে দিচ্ছি CH3, H আর H। এই আইসোমারটাকে ট্রিট করো HBr দিয়ে। প্রোডাক্ট কি হবে আমাকে বল, সবাই নিজেরা করো তো এটা। আগেরটা আমি 3O দিয়ে করালাম, তোমরা ইরাইথ্রো দিয়ে করে দেখো তো কি আসছে। দিয়ে আমাকে গ্রুপে পাঠাও।
মোনালিসা করছো এটা? হ্যাঁ স্যার করছি। সবাই করো, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে ইরাইথ্রাইসোমারটা আমরা আরেকবার ড্র করি। এখানে বিআর লিখলাম, এখানে ওএইচ, এখানে CH3, CH3, এইচ, এইচ। দিস ইজ ইন সহর্স প্রজেকশনে কি হবে, কিরকম দেখতে হবে? OH, CH3, Br, CH3, H, H। বন্ড রোটেশন করা, বন্ড রোটেশন করে উপরে বন্ডটাকে রোটেট করা হচ্ছে। Br, তাহলে যদি বিলি রোটেশন করো তাহলে CH3 এদিকে এটাকে ফিক্স রাখছে। ফিক্স রাখলে এটা OH, CH3, H, দেন এটা কি করে প্রোটনেশন করা হচ্ছে HBr এর H প্লাসটা অ্যাবস্ট্রাক্টেড বাই দিস OH গ্রুপ। তাহলে কি তৈরি হচ্ছে আমার Br, CH3, হাইড্রোজেন, OH2 প্লাস CH3, হাইড্রোজেন। দেন এখান থেকে ওয়াটার বেরিয়ে গেল, আর ব্রোমিনটা কি করলো, এখানে অ্যাটাক করলো, ওয়াটারটা বেরিয়ে গেল। তাহলে কি তৈরি হলো আমার, একটা সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন তৈরি হলো। ঠিক আছে, তাহলে এটা হলো CH3, এটা হলো H, আবার এটা হলো CH3, এটা হলো H। এবার আমার HBr এর Br মাইনাস এখানে অ্যাটাক করছে, এটা A পাথ, এটা B পাথ। তাহলে যদি A পাথে অ্যাটাক করে আর B পাথে অ্যাটাক করে কি হচ্ছে, যদি A পাথে অ্যাটাক করে তাহলে আমার ব্রোমিনটা এখানে আসবে, আর এই ব্রোমিনটা এখানে আসবে। তাহলে এখানে হচ্ছে CH3, হাইড্রোজেন, এখানে CH3, হাইড্রোজেন। যদি B পাথে অ্যাটাক করে তাহলে এখানে ব্রোমিনটা আসবে, এটা CH3, এটা হাইড্রোজেন, সরি CH3, হাইড্রোজেন। এটাকে যদি তুমি রোটেট করা তাহলে কি হবে, হাইড্রোজেন, হাইড্রোজেন। আর এটাকে যদি রোটেট করা সামনে কার্বনটাকে, তাহলে এই Br, CH3, H, Br, CH3, H। বোথ কেসে কি তৈরি হচ্ছে আমার, মেসো প্রোডাক্ট তৈরি হচ্ছে। হয়েছে সবার মেসো প্রোডাক্ট হয়েছে? মোনালিসা
ও স্যার হয়ে এরকম এসছে তো? হ্যাঁ এরকম এসছে। তাহলে ইরাইথ্রো দিয়ে তুমি যদি শুরু করো তাহলে তুমি মেসো প্রোডাক্ট পাচ্ছ, তাই তো? বাকিরা মেসো প্রোডাক্ট পেয়েছো? নসি? আনসি? হ্যাঁ স্যার এরকম এসছে। এরকম এসছে? আচ্ছা। তো মাঝে একটা স্টেপ ভুলে গেছি। হ্যাঁ, তোমার একটা একটা স্টেপ ভুলে গেছিল, ঠিক এরকম এসছে। এরকমই আসছে। সাগনিক যেটা করলে নিজে হ্যাঁ স্যার এটাই করেছি। এরকম এসছে তো? তাহলে পরীক্ষার হলে তোমাদের এরকম কোশ্চেন পড়তে পারে, if you treat 2R3R 3-bromo-2-butanol with HBr what will be the product? ঠিক আছে? তাহলে এইসব কোশ্চেনের অ্যান্সার করার জন্য তোমার স্টিরিও কেমিস্ট্রির নলেজ রাখা খুব দরকার, এবং এগুলো এগুলো আমরা স্টিরিও কেমিস্ট্রির প্রথম ক্লাসে আমরা এগুলো পড়েছিলাম, যে ইরাইথ্রো থ্রিও কি, হ্যাঁ, তারপরে আর এস কিভাবে নোমেনক্লেচার করতে হয় সেটাও শিখেছিলাম, আর কি শিখেছিলাম, আর শর্টস প্রজেকশন কেমন দেখতে হয়, নিউম্যান প্রজেকশন কেমন দেখতে হয়, এগুলো সব মনে রাখতে হবে এইসব কোশ্চেন অ্যান্সার করার জন্য। ঠিক আছে? শুভদীপ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তোমার প্রোডাক্টটা কি এরকমই এসছে স্যার আমি যেরকম করলাম? 3টে স্টেপ হয়েছিল, তারপর আটকে গিয়েছিল, দিয়ে করলাম বাকিটা দেখে। ঠিক আছে, ওকে, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে পর আর ভালো হবে। ঠিক আছে? তাহলে হ্যালোজেন অ্যাটম এনজিবি তে টেক পার্ট করে, এরকম রিঅ্যাকশন কিন্তু আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? নেক্সট, তাহলে আমরা সালফার দিয়ে পড়লাম, সালফার অ্যাটমের টেক এনজিবি তে পার্টিসিপেশন। আমরা দেন পড়লাম নাইট্রোজেন অ্যাটমের, দেন আমরা পড়লাম হ্যালোজেন অ্যাটমের। এরপরে যেটা আমরা পড়বো সেটা হলো যে পাই বন্ড পার্টিসিপেশন। যদি পাই বন্ডের পজিশন এমন থাকে যে লিভিং গ্রুপের রেসপেক্টে 180 ডিগ্রি অপোজিটে থাকে, কোনো পাই বন্ড বা কোনো অ্যারোমেটিক রিং, পাই বন্ড আর অ্যারোমেটিক রিং যদি লিভিং গ্রুপের রেসপেক্টে 180 ডিগ্রি অপোজিটে থাকে, সেই ক্ষেত্রে সেই সব স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা এনজিপি রিঅ্যাকশন দেখতে পাই। ঠিক আছে? ফর ওয়ান এক্সাম্পল, কম্পাউন্ডের নাম হলো অ্যান্টি 7 নরবোর নাইল টসাইলেট। নরবোরনাইল কম্পাউন্ড তোমরা জানো? নাম শুনেছো কখন নরবোরনাইল কম্পাউন্ড? তোমরা এটা শুনেছো? হ্যাঁ স্যার শুনেছি, ওই যে নন ক্লাসিক্যাল কার্বোকেটার। হ্যাঁ, তাহলে এটা কি, এটা কি ব্রিজ কম্পাউন্ড, তাই না? তাহলে এই কম্পাউন্ড দেখতে কিরকম? এরকম একটা কম্পাউন্ড। ঠিক আছে? এবারে কি বলছে, অ্যান্টি, ঠিক আছে? এই কম্পাউন্ডের যদি তুমি অ্যাসিডোলিসিস করো, অ্যাসিডোলিসিস কি দিয়ে করবে? ACOH দিয়ে, মানে অ্যাসিটিক অ্যাসিড দিয়ে। তাহলে তোমার প্রোডাক্ট কি হবে? প্রোডাক্ট কি হবে তোমার বলো? প্রোডাক্ট তৈরি হবে তোমার এটা। ঠিক আছে? এই রিঅ্যাকশনের রেটটা ধরে নাও R1, এবং আরেকটা সিমিলার কম্পাউন্ড ধরে নাও স্যাচুরেটেড ভার্সনটা নিয়ে আমি যদি সিমিলার যদি অ্যাসিটাইলেশন করি, দেখো এখানে ডবল বন্ডটা নেই, OTS,
আর এখানে হাইড্রোজেন। এর যদি অ্যাসিটাইলেশন করি তাহলে আমার প্রোডাক্ট কি হবে? দেখো মুছে দিচ্ছি। ওএসসি হাইড্রোজেন। এর যদি রেট আমি R2 বলি তাহলে R1 is much greater than R2। তাহলে R1 এর রেট আমরা দেখছি খুব বেশি হয়, ঠিক আছে, as compared to R2। And acetylation of this unsaturated version of this tosylate is much faster। তাহলে এটা কেন হয় তোমাদের কোশ্চেন যদি পড়ে, তাহলে তার কারণ হলো এই যে ডবল বন্ডটা আছে, এই যে ডবল বন্ডটা আছে এখানে, এই ডবল বন্ডটা ওটিএস গ্রুপের রেসপেক্টে কি আছে, এমন একটা পজিশনে আছে যে এটা এনজিপি রিঅ্যাকশনে টেক পার্ট করে, কিন্তু এইখানে কোনো ডবল বন্ড নেই, তার জন্য এখানে কোনো এনজিপি রিঅ্যাকশন হয় না, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে মেকানিজমটা কিভাবে হয়, মেকানিজমটা আমরা দেখি, ঠিক আছে, এনজিপি কিভাবে হয়। তাহলে ফার্স্ট স্টেপে কি হয়, আমি সাবস্ট্রেটটা আবার আঁকি, অ্যান্টি 7 নরবোনাইল tosylate। তাহলে আমরা জানি tosyl গ্রুপ ইজ এ গুড লিভিং গ্রুপ। তাহলে ফার্স্ট স্টেপে ওটিএস বেরিয়ে গেল, ওটিএস বেরোনোর জন্য কে সাপোর্ট করলো, এই ডবল বন্ড দিয়ে এখানে অ্যাটাক হলো। ডবল বন্ড দিয়ে অ্যাটাক হলে কি তৈরি হচ্ছে আমার, তাহলে ধরে নাও ডবল বন্ডটা এখানে প্রথমে ভাঙলো, এখান থেকে ভেঙে এই মাইনাস হলো, এই বন্ডটা দিয়ে এখানে অ্যাটাক করলো, তাহলে আমার কি তৈরি হলো, এরকম একটা সাবস্ট্রেট তৈরি হলো, তাই তো। আবার যদি বন্ডটা এখানে ভাঙে, এখানে ভেঙে এখানে অ্যাটাক করে, তাহলে এর আরেকটা রেজোনেন্স ফর্ম কি হবে, বুঝতে পারছি। তাহলে এরকম দুটো রেজোনেন্স ফর্ম হবে। তাহলে রেজোনেন্স হাইব্রিডটা কিরকম দেখতে হবে, এই রেজোনেন্স হাইব্রিডটা দেখতে হবে এই একটা পজিটিভ সেন্টার, বোঝা গেছে। তাহলে নেক্সট স্টেপে কি হচ্ছে, নেক্সট স্টেপে ওয়াটার, এখানে ওয়াটার না অ্যাসিটাইল অ্যানায়ন এখানে অ্যাটাক করছে এই পাশ দিয়ে অ্যাটাক করে কি প্রোডাক্ট তৈরি করছে, প্রোডাক্ট তৈরি হচ্ছে অ্যান্টি বুঝতে পারলাম মেকানিজমটা, আপনি বুঝতে পেরেছি মেকানিজমটা। হ্যাঁ স্যার। তাহলে আমার এখানে ডবল বন্ডটার পজিশনটা এমন আছে যে tosyl গ্রুপের একদম অপোজিটে আছে, তার ফলে এই ডবল বন্ডটা আমার রিঅ্যাকশনে টেক পার্ট করছে এখানে এনজিপিতে, তার জন্য রিঅ্যাকশনটা ফাস্ট হচ্ছে। কিন্তু স্যাচুরেটেড ভার্সনের এরকম কোনো ডবল বন্ড নেই, তার জন্য রিঅ্যাকশনটা নরমাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন হচ্ছে, সেই জন্য আমার রিঅ্যাকশনের রেটটা স্লো হচ্ছে, ঠিক আছে। আরো অনেক এক্সাম্পল তোমরা এন থিওরি বইয়ে পাবে, ঠিক আছে, এগুলো ভালো করে দেখবে। নেক্সট
অ্যারাইল গ্রুপের পার্টিসিপেশন। ফিনাইল গ্রুপ যদি সেরকম একটা পজিশনে থাকে যে লিভিং গ্রুপের রেসপেক্টে 180 ডিগ্রি অপোজিট থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখেছি ফিনাইল গ্রুপ এনজিপিতে টেক পার্ট করে। ফর এক্সাম্পল, যদি তুমি এরকম একটা সাবস্ট্রেট নিয়ে করো, ইচ্ছে গেল ধরে নাও ওটিএস এখানে আছে, হ্যাঁ, আর এখানে CH3 আছে, এইখানে আছে হাইড্রোজেন, এইখানে আছে ফিনাইল গ্রুপ, এখানে আছে CH3, এখানে আছে হাইড্রোজেন। তাহলে দেখতে পাচ্ছ ফিনাইল গ্রুপটা কি আছে, অপোজিট টু ওটিএস গ্রুপ। তাহলে ওটিএস গ্রুপকে ও কি করবে, এখানে ক্লিক করে দেবে। দেন একটা আমার কি কম্পাউন্ড পাবো, একটা আমি যেমন আগের বারে ব্রোমিনের ক্ষেত্রে দেখালাম, এক্ষেত্রে আমার একটা ফিনাইল স্টেবিলাইজড 3 মেম্বার ঠিক আছে। কিরকম পজিটিভ চার্জ, CH3, CH3, এইদিকে H, এবার নেক্সট স্টেপে যদি কোনো একটা নিউক্লিওফাইলে তুমি রিঅ্যাকশন করো, নিউক্লিওফাইল ফর এক্সাম্পল তুমি যদি এটাকে ACOH দিয়ে রিঅ্যাকশন করো, তাহলে OAC মাইনাস দিয়ে অ্যাটাক হবে, তাহলে এই পাতে অ্যাটাক করতে পারে আর এই পাতে অ্যাটাক করতে পারে। তাহলে এটা যদি আমি পাথ A বলি আর যদি পাথ B বলি, পাথ এতে অ্যাটাক করলে কিরকম প্রোডাক্ট তৈরি হবে তোমার, এটা OAC, এটা হাইড্রোজেন, এটা CH3। এবার ফিনাইল লিখলাম, ছোট করে লিখতে পারি ফিনাইল, হাইড্রোজেন, এটা CH3। যদি পাথ B তে অ্যাটাক করে তাহলে কেমন হবে দেখতে প্রোডাক্টটা, OAC, CH3, হাইড্রোজেন, এবার এইখানে ফিনাইল, কই এইখানে হাইড্রোজেন, এখানে শুনছি তো। এই। তাহলে এই প্রোডাক্টটা ইফ যে রোটেট করো তাহলে কেমন দেখতে হবে, ফিনাইল গ্রুপটাকে রোটেট করছি আমি, ধরে নাও ফিনাইল নিচে, CH3 কোথায় চলে যাবে, এখানে CH3, এখানে হাইড্রোজেন, আর এখানে OAC, OAC রেসপেক্টে CH3 এদিকে, এদিকে হাইড্রোজেন, ঠিক আছে। আর এই কম্পাউন্ডটা যদি করি আমি, তাহলে ফিনাইলকে আবার রোটেট করাচ্ছি এখানে, তাহলে এখানে হবে CH3, এখানে ফিনাইল, হাইড্রোজেন, CH3, OAC, হাইড্রোজেন। তাহলে বুঝতে পারছো, যদি আমি একটা কি আইসোমার নিয়ে তৈরি করছি, যদি আমি এটাকে রোটেট করলে, তাহলে যদি 3O দিয়ে আমি শুরু করি তাহলে আমি আবার সেই 3O আইসোমার পাচ্ছি, বোঝা গেছে। আর যদি ইরাইথ্রো দিয়ে শুরু করি তাহলে আমি কি পাবো, এটা হোমওয়ার্ক। এই কম্পাউন্ড ছিল 3O কম্পাউন্ড, 3O কম্পাউন্ড যেখানে তোমার SNNGP হচ্ছে, যদি সেম রিঅ্যাকশন আমি ইরাইথ্রো দিয়ে করি তাহলে কি প্রোডাক্ট পাবো, ঠিক আছে, এটা করো। আচ্ছা মেকানিজমটা বুঝতে পেরেছো? তাহলে আমি কি বললাম, যদি একটা ফিনাইল গ্রুপ আর যদি একটা লিভিং গ্রুপ এমন ভাবে একটা কম্পাউন্ডের মধ্যে থাকে যে আমার ব্যাক সাইড অ্যাটাক
180 ডিগ্রি অপোজিটে পসিবল হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার ফিনাইল গ্রুপ SN-NGP রিঅ্যাকশনে টেক পার্ট করে। ফর এক্সাম্পল দিস কম্পাউন্ড, এই কম্পাউন্ডের নাম কি? এই কম্পাউন্ডের নাম হলো 3-phenyl 2-butyl tosylate। ঠিক আছে, তোমাদের কোশ্চেন করতে পারে যে 3 isomer of 3-phenyl 2-butyl tosylate when treated with acetic acid what will be the product। ঠিক আছে, বা এরকম কোশ্চেন হলো ইরাইথ্রো আইসোমার, ইরাইথ্রো আবার সেক্ষেত্রে আবার কি হবে, নাম হয়তো ইরাইথ্রো আইসোমার বলতে পারে, বা হয়তো আরএস দিয়ে নোমেনক্লেচার করতে পারে। আরএস নোমেনক্লেচার দিয়ে করলে এটা তোমার কম্পাউন্ডের নাম দিয়ে আরএস দিয়ে বলবে, দেন বলবে এই কম্পাউন্ডটাকে যদি তুমি অ্যাসিডোলিসিস করো বা অ্যাসিটিক অ্যাসিড দিয়ে ট্রিট করো, তাহলে তুমি কি প্রোডাক্ট পাবে। ঠিক আছে, বোঝা গেছে? মনে হচ্ছে বুঝতে পেরেছো? Yes, sir. নেক্সট, অনেক সময় সিগমা বন্ড যদি প্রপারলি ওরিয়েন্টেড থাকে সেই ক্ষেত্রে, মানে এটার এক্সাম্পল কম আছে, কিন্তু দেখা গেছে যে সিগমা বন্ড প্রপারলি ওরিয়েন্টেড থাকে উইথ রেসপেক্ট টু লিভিং গ্রুপ, তাহলে সেই ক্ষেত্রেও SN-NGP রিঅ্যাকশনে সিগমা বন্ড টেক পার্ট করে। ঠিক আছে, তার এক্সাম্পলটা কি? তার এক্সাম্পল হলো দেখো এরকম একটা কম্পাউন্ড এক্সো 2 নরবোর নাইল প্রোসাইড, এরকম একটা যে সাবস্ট্রেট থাকে, তাহলে দেখতে কেমন স্ট্রাকচারটা হবে? এরকম একটা সাবস্ট্রেট দেখতে। তাহলে এক্সো, এটা হলো এক্সো মানে কি ওটিএস গ্রুপটা উপরের দিকে আছে। এক্সো প্রোডাক্ট দিয়ে এরকম করা হয়, একে যদি আমরা রিঅ্যাকশন করি ACOH দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে SN-NGP রিঅ্যাকশন হচ্ছে। এবং কিভাবে হচ্ছে? ফার্স্ট স্টেপে এই যে ডবল বন্ডটা আছে, এই যে সিঙ্গেল বন্ডটা আছে, এই সিঙ্গেল বন্ডটা তোমার এর রেসপেক্টে অপোজিটে আছে, তার জন্য এ কি করে এখানে অ্যাটাক করে ওটিএস কে বের করে দেয়। তাহলে এই ক্ষেত্রে এই সিগমা বন্ডটা SN-NGP রিঅ্যাকশনে টেক পার্ট করছে। যদি এটা রিঅ্যাকশনে টেক পার্ট করে, তাহলে কেমন আমার কার্বোক্যাটায়নটা দেখতে হবে? এটা একটা নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন, নন ক্লাসিক্যাল carbocation, and now OAC minus by ACOH can attack from this side or from this side, leading to two product, একটা হবে কিরকম, একটা হবে OAC হাইড্রোজেন এন্ড আরেকটা হবে এটারই মিরর ইমেজ। বোঝা গেছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি সিগমা বন্ডের পার্টিসিপেশন
কখন এনজিপিতে দেখা যায়, যদি লিভিং গ্রুপটা এবং সিগমা বন্ডটা যদি এমন ভাবে ওরিয়েন্টেড হয় যে সেই সিগমা বন্ডের পক্ষে লিভিং গ্রুপকে এসএন টু অ্যাটাকের সাহায্যে বের করে দেওয়া সম্ভব, সেই ক্ষেত্রে আমাদের এসএন এনজিপি রিঅ্যাকশন সিগমা বন্ড পার্টিসিপেট করে। ঠিক আছে, দিস ইজ ওয়ান এক্সাম্পল। এছাড়া অনেক আরো এক্সাম্পল আছে, হ্যাঁ, যেগুলো তোমরা নিমাই টেবিলের বইয়ে পাবে। ঠিক আছে, তো আমি তোমাদের রিকোয়েস্ট করব যে আমি যে এক্সাম্পল গুলো পড়ালাম সেই এক্সাম্পল গুলো পড়বে, আর তার সঙ্গে সঙ্গে নিমাই টেবিলের বইয়ে এক্সাম্পল গুলো ট্রাই করবে। এবার অনেক সময় তোমাদের দেখবে সাইক্লোহেক্সেন রিং এর উপরে এনজিপি রিঅ্যাকশন আছে, তো সেগুলো তোমাদের আমার মনে হয় না পরীক্ষায় পড়বে, কারণ সাইক্লোহেক্সেন রিং এর স্টিরিওকেমিস্ট্রি অফ সাইক্লোহেক্সেন রিং এটা তোমাদের কোন সেমিস্টার আছে? এটা আছে তোমাদের 6th সেমিস্টার। ঠিক আছে, আর আরেকটা তোমার 5th সেমিস্টারও কিছুটা আছে। তো তোমাদের এগুলো থেকে আমার মনে হয় সাইক্লোহেক্সেন রিং এর এক্সাম্পল গুলো তোমরা চাইলে লিভ করতে পারো। ঠিক আছে, ছেড়ে দিতে পারো। ওকে, কারো কিছু ডাউট আছে এসএন এনজিপি রিঅ্যাকশন সম্বন্ধে বুঝতে? মোনালিসা? না স্যার, বুঝতে পেরেছি। পেরেছো তো? কঠিন লাগছে কি রিঅ্যাকশন গুলো? স্যার কঠিন লাগেনি, কিন্তু প্র্যাকটিস করতে হবে। এগুলো দেখো আমার পক্ষে মানে সব এক্সাম্পল ট্রাই করো, মানে তোমাদের দেখানো সম্ভব নয়, কারণ হাজার হাজার রিঅ্যাকশন আছে। তুমি যত বই পড়বে তত নতুন নতুন এক্সাম্পল তুমি দেখতে পাবে। ঠিক আছে, তো তোমাদের যদি সময় থাকে, মানে আমি জাস্ট থিওরিটা বুঝিয়ে দিলাম যে কিভাবে রিঅ্যাকশনটা হয়, হ্যাঁ, রিঅ্যাকশনের একটা আউটলাইন দিয়ে দিলাম এবং একটা দুটো এক্সাম্পল পড়িয়ে দিলাম, এরপর তোমরা বাকিটা বিভিন্ন বই থেকে পড়ো। ঠিক আছে, আমি যেটা পড়ালাম সেটা বুঝতে অসুবিধা আছে কি কিছু সেই জায়গাতে? শুভদীপ, সব বুঝতে পারছো? হ্যাঁ স্যার পাচ্ছি। রাগিনী, বুঝতে পেরেছো সব? হ্যাঁ স্যার। আচ্ছা, আনসি? স্যার এক্স1 হ্যাঁ বলো। এক্স1 ইনটু রুটটা কি? এক্সো আর এন্ডো মানে কি? এক্সো এন্ডো তোমার দু রকম আছে। ঠিক আছে, যেমন তোমরা পরবর্তীকালে 5th সেমিস্টারে পড়বে, যখন পেরিসাইক্লিক রিঅ্যাকশন পড়বে, তখন ধরে নাও এক্সাম্পল দেখায়। যদি এরকম একটা যদি প্রোডাক্ট তৈরি হয়, ফর এক্সাম্পল এরকম একটা প্রোডাক্ট তৈরি হলো, ঠিক আছে, তাহলে এইটা বন্ডটা আপে আছে, এটাও আপে আছে, তাহলে এই যে রিংটা এটাকে বলবো এক্সো রিং। ঠিক আছে, বোঝা গেছে? আর স্যার যদি রিংটা এইভাবে তৈরি হয় আর এইখানে ধরে নাও এই যে গ্রুপ এখন নিচে ছিল, তো এই গ্রুপগুলো উপরে আছে, ঠিক আছে, আর এই রিংটা পুরোটাই এই রিং এর রেসপেক্টে ভিতরে চলে গেছে, বুঝতে পারছো? তাহলে এইটাকে বলবো, বোঝা গেছে? মানে বাইসাইক্লিক সিস্টেমের যদি এরকম এই জায়গায় যদি গ্রুপগুলো থাকে, এগুলোকে বলবো আমরা এক্সো প্রোডাক্ট। আর যদি বাইসাইক্লিক সিস্টেমের এখানে যে গ্রুপগুলো থাকবে তাদের বলবো আমরা কি এন্ডো প্রোডাক্ট।
বোঝা গেছে? বুঝতে পারলাম ওনার স্যার? হ্যাঁ স্যার, এটা স্যার অ্যাবভ দ্য প্লেন আর বিলো দ্য প্লেন হচ্ছে হ্যাঁ, অ্যাবাভ এবারে দ্য প্লেন গ্রুপ। আর বিলো। হ্যাঁ, তাহলে এই যে ইকুইটোরিয়াল রেসপেক্টে যেগুলো অ্যাবাবে সেগুলোকে বলে এক্সো, যেগুলো বিলোতে সেটাকে বলছে এন্ডো। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এই যে রিংটা আছে, এই যে ইকুয়েটর, তার রেসপেক্টে এটা আছে এক্সোতে, আর এই যে রিং এর যে প্লেন তার এটা যে নিচে জন্য। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা কি কি পড়লাম এখন অবধি? আমরা পড়লাম SN1, পড়লাম SN2, পড়লাম SN1 প্রাইম, SN2 প্রাইম, SNI, SNI প্রাইম, আর আজকে আমরা পড়লাম SNNG। ঠিক আছে? এরপরে তোমাদের দুটো টপিক আছে, এটা হলো ফেজ ট্রান্সফার ক্যাটালিস্ট, আর একটা আছে গ্রাউন্ড ইফেক্ট, আর কয়েকটা ডেফিনেশন আছে ইলেকট্রোফিউজ আর নিউক্লিওফিউজ। ঠিক আছে? এই পার্টটা আমি পরের দিন পড়িয়ে এই চ্যাপ্টারটা শেষ করব। ঠিক আছে? তাহলে তোমাদের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অন অ্যারোমেটিক অন অ্যালিফ্যাটিক সাবস্ট্রেট এটা শেষ হয়ে যাবে চ্যাপ্টারটা। ঠিক আছে? আর তারপরে আমরা কি পড়বো? এলিমিনেশন রিঅ্যাকশন। এলিমিনেশন রিঅ্যাকশন পড়া হয়ে গেলে আমাদের সেকেন্ড সেমিস্টার অর্গানিক সিলেবাস শেষ হবে। ঠিক আছে? আচ্ছা, সিলেবাসটা এগুলো সবই পড়লাম। আচ্ছা, এগুলো তোমরা জানো অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল, সায়ানাইড, নাইট্রাইট, এগুলো তোমরা পড়েছো তো? একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল জানো তোমরা কেউ? মোনালিসা জানো অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল? স্যার জানি না। হ্যাঁ স্যার জানি। দেখো, যেমন সায়ানাইড, সায়ানাইড মাইনাস মানে দেখতে কিরকম? এরকম দেখতে। ঠিক আছে? এইবারে কি, যখন কি এ নাইট্রোজেনের সেন্টার দিয়ে অ্যাটাক করতে পারে, এরকম একটা হতে পারে, আর কি হতে পারে, এরকম হতে পারে। তাহলে এ বোথ কার্বন দিয়ে অ্যাটাক করতে পারে, আবার নাইট্রোজেন দিয়ে অ্যাটাক করতে পারে। যদি নাইট্রোজেন দিয়ে অ্যাটাক করে তাহলে জন্য আর এর সঙ্গে, আর প্লাসের সঙ্গে সায়ানাইডের অ্যাটাক করতে এনসি, আর যদি আর প্রাইম প্লাস মানে আরেকটা সেন্টার দিয়ে, তাহলে প্রোডাক্ট আমি কি পাবো? আর সিএল। তাহলে সায়ানাইডের কি হচ্ছে, দুই সাইডে ওরা কি করতে পারছে, বোথ কার্বন এন্ড দিয়ে অ্যাটাক করতে পারছে আর নাইট্রোজেন এন্ড দিয়ে। তার জন্য একে বলা হয় অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল। ঠিক আছে? অ্যাম্বিডেন্ট মানে কি? উভচর হয়, যে জলেও থাকে স্থলেও থাকে, তেমনি কিছু নিউক্লিওফাইল আছে যাদের বোথ সাইড দিয়ে ওরা অ্যাটাক করতে পারে, যেটাকে বলে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। ঠিক আছে? বুঝতে পারলে? শুভদীপ? হ্যাঁ স্যার। তেমনি এসসিএল, থায়োসায়ানাইড, নাইট্রোজেন সেন্টার দিয়ে অ্যাটাক করতে পারে, সালফার সেন্টার দিয়ে অ্যাটাক করতে পারে। ঠিক আছে? নাইট্রাইট NO2, ঠিক আছে? NO2
নাইট্রোজেন সেন্টার দিয়ে অ্যাটাক করতে পারে, লাইক RnO2, আর একটা অক্সিজেন সেন্টার দিয়ে অ্যাটাক করতে পারে, RONO। তার জন্য নাইট্রাইট এন্ড সায়ানাইড আর এক্সাম্পল অফ অ্যাপিডেট নিউক্লিয়ন। ঠিক আছে, তাহলে এই টপিকটাও পড়ে নিলাম আমরা। তাহলে আমি গ্রাউন্ড ইথার, ফেজ ট্রান্সফার ক্যাটালিস্ট এই দুটো পড়াবো, আর আর কি পড়াবো, ইলেকট্রোফিউজ আর নিউক্লিওফাইল। এটা হয়ে গেলেই অ্যালিফেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন চ্যাপ্টারটা শেষ। ঠিক আছে, তো কারো কিছু ডাউট আছে? আনসি? না স্যার, কিছু ডাউট নেই। আনসি? না স্যার, কিছু ডাউট নেই। আনসি? স্যার ও ডাউট নাই বলছে। ঠিক আছে। ও আমি আসলে সাউন্ডটা বন্ধ হয়ে গেছিল মনে হয়। আচ্ছা, কারো কিছু যদি ডাউট না থাকে তাহলে আমি এখানে স্টপ করছি। ঠিক আছে, ওকে, হ্যাভ এ নাইস ইভিনিং।